ব্যারিস্টার শাহজাহান ওমর। আমরা সকলে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে জেনারেল ইব্রাহিম দ্বাদশ নির্বাচনে যাওয়ার পূর্বে উনি কেমন ছিলেন এবং দ্বাদশ নির্বাচনে থাকা অবস্থায় মানে সে যে 6 মাস ছিল অ্যাজ এমপি, তখন তার মানে সে কী ভূমিকা নিয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাবার পর উনি কী করেছেন। লক্ষ কোটি টাকাও তারা পাচার করেছে, দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে। 2024 সালে যে কোটা আন্দোলনে যে গণহত্যা করেছে তারা, এরপরও যদি আওয়ামী লীগকে এ দেশে নিষিদ্ধ না করা হয় তাহলে এই স্বাধীনতার কি কোনো মানে থাকে? জালিম হাসিনা সরকার গত 2009 থেকে 24 পর্যন্ত এমন কোনো দুর্নীতি, অবিচার ও জুলুম নেই যে তারা করে নাই। আমি অ্যাডভোকেট নুরতাজারা ঐশী। প্রথমত আমার পরিচয় হচ্ছে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, অর্থাৎ 3rd জেনারেশন। আর আমি লর উপর গ্র্যাজুয়েশন করেছি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন। অ্যান্ড আমি কারেন্টলি আপনাদের মানে লর উপর মাস্টার্স করছি, LLM করছি ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা সকলেই দেখেছি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ স্বৈরাচার শেখ হাসিনা জাতির ঘাড়ে বসে এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই। আপনারা খেয়াল করে দেখবেন সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, হ্যাঁ, এবং দেশের নাগরিকদের বিরুদ্ধে যেটা আমরা রিসেন্টলি দেখেছি গা শিউরে ওঠা আয়নাঘর সে তৈরি করেছে। কেন? বিকজ বিভিন্ন মত এবং বিরোধী দলকে তারা নিঃশেষ করার জন্য এই সকল স্টেপস নিয়েছেন গত 16 বছর। আর জাতি একসময় চরম হতাশ হয়ে গিয়েছিল, তারা ভেবেছিল যে এটাই বুঝি তাদের নিয়তি, তারা এদেশে জন্মগ্রহণ করাটাই তাদের সবচেয়ে বড় পাপ। কিন্তু একসময় স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সকল ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে এই 24 সালে, এবং শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়। স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রগুলোকে সে ব্যবহার করে নির্বিচারে গুলি চালায় আমাদের ভাইদের উপর। এর মধ্যে ছিলেন আবু সাইদ, মীর মুগ্ধ, রুদ্র, তারপর দীপ্তি ও বদিউজ্জামান সহ আরও অনেকেই, বদিউজ্জামান, শাকিল সহ অনেকেই। এই হাজার হাজার ছাত্র জনতাকে সে হত্যা করেছে এবং অজস্র মানুষকে তারা আহত করেছে। অবশেষে সংগ্রামের মুখে 5ই আগস্ট 2024 শিক্ষার্থীদের আহ্বানে আপামর জনগণ, আন্দোলনকৃত রাজনৈতিক দল এবং ধরেন শিক্ষকরা, আইনজীবীরা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, চিকিৎসক, এমনকি রিক্সাওয়ালা সহ দিনমজুর সহ সকল শ্রেণীর পেশার মানুষই নেমে আসে রাজপথে ছাত্রদের পাশে। আর আমাদের দেশের বাইরেও সারা বিশ্ব পুরো অবাক হয়ে দেখলো যে ইতিহাসের অতীতে সকল স্বৈরাচারদেরকে পিছনে ফেলে কিভাবে ভয়ঙ্করভাবে স্বৈরাচারী হাসিনা দেশটার পতন করলো। তারা ভয় দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেল স্বৈরাচার শেখ হাসিনার। উনি কিন্তু ভয় দেখিয়ে অভ্যস্ত, সকলকে একটা ভয়ের মধ্যে রেখে তারা এই 16টা বছর কাজ করেছে। কিন্তু দেখেন, সে যখন দেশ থেকে তাকে বিদায় করা হলো, সে কিন্তু নিজেই ভয়ে পালিয়েছে, মানে বিদায় তো করেনি, সে পালিয়েছে। তো আমরা সকলের জন্য আওয়ামী লীগ 2009 থেকে 24 সাল পর্যন্ত কিছু কর্মকাণ্ড আপনাদেরকে ব্রিফলি আমি বুলেট পয়েন্ট আকারে বলছি সালসহ। 2009 সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড, 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে নির্মম হত্যা, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলন বিরোধীদের নির্মম নির্যাতন এবং 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা, আয়নাঘর থেকে শুরু করে আরও কিছু বিষয় আমি কয়েকটা তুলে ধরলাম এখানে। লক্ষ কোটি টাকাও তারা পাচার করেছে, দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে। 2024 সালে যে কোটা আন্দোলনে যে গণহত্যা করেছে তারা, এরপরও যদি আওয়ামী লীগকে এ দেশে নিষিদ্ধ না করা হয় তাহলে এই স্বাধীনতার কি কোনো মানে থাকে?
জালিম হাসিনা সরকার গত 2009 থেকে 24 পর্যন্ত এমন কোনো দুর্নীতি, অবিচার ও জুলুম নেই যে তারা করে নাই। আমরা সকলেই কম বেশি জানি আমাদের বর্তমান দ্বাদশ সংসদে নির্বাচিত সরকারের যে এমপি এবং অন্যরা আছেন, হাসিনা দেশ ছাড়ার আগে তাদের একটা কৌশল ছিল, আর এখন হাসিনা দেশ ছাড়ার পরে তারা আরেকটা স্ট্র্যাটেজি ধরে তারা আগাচ্ছে। আর সেটা হচ্ছে দেশের দালালদের জন্য ধৈর্য ধরার মাধ্যমে, হোপ থেরাপি দেওয়ার মাধ্যমে তারা সকলকে নিষ্ক্রিয় করে রাখছে, যে না আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ইয়া করো, আমাদেরও দিন আসতেছে, হাসিনা পালাইছে তো কি হয়েছে, আমাদের এখন অনেক কাজ এটসেট্রা। তো আপনাদের সকলের সুবিধার্থে আমি দুইজনের কথা এখন বলছি, এরকম আরও অনেকেই আছে, শুধু আমি দুইটা এক্সাম্পল দিব। ওকে, আমাদের প্রথম হচ্ছে আপনাদের সকলের সুবিধার্থে আমি বলছি, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, যদিও এখন বীর প্রতীক কথাটা বলতে আমার মানে যে রেসপেক্ট দিয়ে বলতাম সে রেসপেক্ট দিয়ে আনফর্চুনেটলি আসছে না, ও ব্যারিস্টার শাহজাহান ওমর। আমরা সকলে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে জেনারেল ইব্রাহিম দ্বাদশ নির্বাচনে যাওয়ার পূর্বে উনি কেমন ছিলেন, এবং দ্বাদশ নির্বাচনে থাকা অবস্থায় মানে সে যে 6 মাস ছিল অ্যাজ এমপি, তখন তার মানে সে কী ভূমিকা নিয়েছে, এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাবার পর উনি কী করেছেন। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এটা প্রাথমিক বিজয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে স্বৈরাচারের দোসর ঘাপটি মেরে বসে আছে। বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করাটা খুবই জরুরি, কারণ মাত্র আমরা প্রাথমিকভাবে একটা অ্যাচিভমেন্ট পেয়েছি, একটা ভিক্টরি পেয়েছি, এদেরকে চিহ্নিত করতেই হবে এখন। সেই সঙ্গে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম ও ব্যারিস্টার শাহজাহান ওমর সহ স্বৈরাচারী সরকারের সকল দোসরদের বিচার ও গ্রেফতারের দাবিতে আজকে এই সংবাদ সম্মেলন। আমি আরেকবার বলছি সকলের সুবিধার্থে, হ্যাঁ, যে এই যে দুইজনের কথা আমি বললাম, ব্যারিস্টার শাহজাহান ওমর এবং মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তাদেরকে বিচার এবং গ্রেফতারের আওতায় আনতে হবে। আচ্ছা, আমরা যদি এর বিহিত করতে না পারি তাহলে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা বিজয়কে ব্যর্থ করে দিবে, বিকজ তারা বসে নাই, তারা অবশ্যই বিজয় হয়েছে তো কি হয়েছে, এটাকে ব্যর্থ করার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে, বিভিন্ন স্ট্র্যাটেজি তারা ব্যবহার করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুদায়িত্ব নেয় 18 কোটি মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। সরকারের কাছে আমাদের কিছু দাবি সমূহ আছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আমি শর্টে একটু কয়েকটা বলছি। নাম্বার 1, আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে স্বৈরাচারী সরকারের দোসরদের বিচার ও গ্রেফতার করতে হবে, যেটা আমি অলরেডি বলেছি একবার। নাম্বার 2, হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুতকরণ। জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ টপ 10 ঘটনাকে আপনাদের 45 ডেজের মধ্যে এটার প্রতিকার প্রদানের ব্যবস্থা করা। নাম্বার 3, হাসিনা কর্তৃক জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে। নাম্বার 4, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে 1% ভোটারদের সমর্থন নেয়ার যে বিধানটা আছে তা বাতিল করতে হবে। নাম্বার 5, ভাষান্টেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মানে আমাদের পরিবার দীর্ঘদিনে ঝুলিয়ে রাখা দাবির বিষয়টি, ন্যায্য দাবির বিষয়টি, এইটার উপর পদক্ষেপ নিতে হবে। 6 নম্বর দাবি আমাদের, সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন উন্নয়নের জন্য NSPDL এর গৃহীত পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে 100টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নেওয়া। আর 2টা দাবি আছে। 7 নম্বর হচ্ছে, চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং হচ্ছেন
তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, যদিও এই ক্ষতি কেউ আমরা পূরণ করতে পারবো না। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। অ্যান্ড আমাদের লাস্ট দাবিটা হচ্ছে ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প এবং কলমিলতা বাজার বিষয়ে শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের চলমান আন্দোলন ও দাবিকে মেনে নেওয়া। আমাদের পরবর্তী কিছু কার্যক্রম আছে, নেক্সট অ্যাক্টিভিটিস, যেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবে সকাল 11টায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম এবং ব্যারিস্টার শাহজাহান ওমর সহ স্বৈরাচারী সরকারের সকল দোসরদেরকে বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। আর উক্ত সমাবেশে আপনাদের উপস্থিত ও অংশগ্রহণ কামনা করছি। আর এইটা ছিল আমার লিখিত বক্তব্য। আমি সকলের জন্য আরেকটি ইনফরমেশন আছে যেটা আমি আসলে এখন পর্যন্ত সেভাবে ওয়াইডলি শেয়ার করিনি, তো আমি আপনাদের সাথে একটু আরেকটা বিষয় শেয়ার করছি, এটা আমার লিখিত বক্তব্যের বাইরে। সেটা হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন যে আমি বাংলাদেশ কল্যাণ পার্টির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে আছি কয়েক বছর যাবৎ। অ্যান্ড অনেকে এটাও জানেন যে মেজর জেনারেল ইব্রাহিম উনি আমার বাবার মতন, ওনার বাসাতেই আমার বিয়ে হয়েছে এবং আমাদের একটা পারিবারিক একটা বন্ড আছে অনেক দিন যাবৎ। তো আমি যখন দেখলাম যে আমার চেয়ারম্যান নির্বাচনে যাচ্ছে, তখন আমাকে অনেকেই ফোন দিয়ে বলছিল যে এটা কেমন হলো, এটা তো ঠিক না, আমরা তো গালিগালাজ খাচ্ছি, মানে পার্টির যারা আছে তারা বলছিল। তো আমি তাদেরকে তখন বলছিলাম আমাদের চেয়ারম্যান অনেক বিজ্ঞ, হয়তোবা নির্বাচনে যাওয়াটাকে আমরা খুবই একটা খারাপ হিসেবে দেখছি। এমনও তো হতে পারে যে নির্বাচনে যাওয়ার পর আমাদের চেয়ারম্যান হয়তোবা একটা প্ল্যাটফর্ম পাবে কথা বলার, তখন হয়তোবা জাতির উদ্দেশ্যে সে আরও বেটার কোনো কাজ করতে পারবে। কিন্তু আমরা 6 মাস যাবৎ দেখলাম উনি এমপি থাকা অবস্থায় 6 মাস সেরকম তো কোনো কিছু আমরা পাইনি। এবং এমনকি হাসিনা যে পালালো, এই যে এত বড় একটা মুক্তিযুদ্ধ যে হলো 2024 সালে, আমার মনে হয় না আপনারা কেউ কোনো ম্যাস মিডিয়াতে বা কোনো জায়গায় এরকম কোনো অ্যাকশন তাকে নিতে দেখেছেন, বিকজ আমি পার্সোনালি দেখি নাই, আমার দলের অনেকেই দেখে নাই। আর উনার মতন একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থেই যদি থাকতেন তাহলে অবশ্যই উনি ফ্রন্টে লিড দিতেন, কিন্তু এরকম কোনো কিছু আমাদের জানা নাই। সো আমি যখন দেখলাম যে না, এরকম সিচুয়েশনে আমাদের পার্টিটা অন্যদিকে যাচ্ছে, হ্যাঁ হতে পারে আমাদের চেয়ারম্যান কিছু না কিছু ভুল করছে বা সামথিং, কিন্তু উনার এই ভুলের মাসুর আমাদের পার্টি কেন দিবে? পার্টিতে প্রত্যেকে আমরা নিজেদের শ্রম, নিজেদের সময়, মাঝে মাঝে অনেক অর্থ মানে এক্সপেন্ডিচারও করেছেন ফান্ড, কারণ আমরা বাইরে থেকে ডোনেশনস নিয়ে আমাদের পার্টি চলে না, আমরা ইন্টারনালি ইউজুয়ালি করে থাকি। তো এই সকল বিষয় চিন্তা করে, পার্টির ফিউচারের কথা চিন্তা করে আমি আমার চেয়ারম্যানকে একটা ভয়েস মেসেজ দিই। ভয়েস মেসেজটা আমি তাকে দিয়েছি 7ই অগস্ট সন্ধ্যা 7:13 আমি জাস্ট আপনাদের সুবিধার্থে অল্প একটু একটা জিস্ট দিতে চাই যে আসলে আমি তার ভয়েস মেসেজে কি লিখেছি। আমি জাস্ট হ্যাঁ সেটাই। তো উনাকে অনেক সম্বোধন করে আমি তাকে বলেছি যে দেখুন, যা হয়েছে হয়েছে, এই মুহূর্তে আমাদের পার্টির স্বার্থে আমাদের 2টা অপশন আছে যেটা আমাদের করতে হবে, এর বাইরে আর কোনো অপশন নাই। এক কথায় অপশন এ আমি বলেছিলাম যে চেয়ারম্যান, দলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন, অথবা অপশন বি, জাতির কাছে সব কিছু স্বীকার করে ক্ষমা চেয়ে শক্ত হাতে দলের ভবিষ্যৎকে তুলে ধরা, সবাইকে নিয়ে কাজ করার মতন অবস্থান জনগণ মেনে নিবে। এই মানে সবাইকে নিয়ে সে হচ্ছে শক্ত হাতে কাজ করবেন এক কথায়। কিন্তু আমি দেখলাম বিভিন্ন সময়ে সে সকলকেই মানে নিষ্ক্রিয় করে রেখেছে, আমাদের দলের অনেককেই। তো ওইটা নিয়ে আমি কিছু জিনিস তার সাথে শেয়ার করলাম, বাট আমার ওনাকে ভয়েস মেসেজের মেন জিনিসটা ছিল 2টি অপশন আমি ওনাকে দিয়েছি। আচ্ছা, এটা দিলাম হচ্ছে আমি 7ই অগস্ট। তো উনি সাধারণত আমাকে অনেক স্নেহ করে থাকেন, তো আমি যখন একটা টেক্সট বা ভয়েস কল দিই সে কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করায় না। সো আমি যখন দেখলাম 2 দিন পার হয়ে গেল, ওনার কাছ থেকে কোনো পজিটিভ নেগেটিভ কোনো রেসপন্সই পাচ্ছি না, তখন দলের স্বার্থে আমি আরেকটা স্টেপ নিই। সেটা হচ্ছে আমি আমাদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি গত মানে ওই 7 তারিখের পর 2 দিন পর অর্থাৎ 9th অগস্টে আমি সকলের উদ্দেশ্যে গ্রুপে একটি মেসেজ দিই। আর সেটা ছিল আমাদের দল যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে
এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমাদের অনেক লস হয়ে গেছে, কিন্তু এই লসগুলোকে রিকভার করতে আমাদের কি কি করণীয়? তো যখনই আমরা কেউ মানে কোনো রকম একটা উদ্যোগ বা কিছু হ্যাঁ সংক্ষেপে বলুন। হ্যাঁ, তো সকলকে তারা হচ্ছে আপনার মানে পার্টির চেয়ারম্যান এবং অন্যান্য শীর্ষ নেতারা বারবার বলে ধৈর্য ধরো, কিন্তু এই ধৈর্যটা ধরার কারণে যে আমাদের কি কি ক্ষতি হয়েছে সেটা আমি পার্টিতে তুলে ধরি, এবং অনেকেই দেখা যাচ্ছে আমার সাথে সহমত পোষণ করা শুরু করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ইন দ্য মিন টাইম যখন আমি এরকম প্রোঅ্যাক্টিভ কথাগুলো বলছি, ধৈর্য ধরার কারণে যে আমাদের যে এত ক্ষয়ক্ষতিগুলো হলো, অ্যাকশন কি নিয়েছে বলো। সরি অ্যাকশনটা বলে দাও আমি সংক্ষেপে বলো, আর সংক্ষেপে এত লোক। হ্যাঁ ফাইন। তো আমার যেটা হয়েছে সেটা এই সকল কথাবার্তা বলার কারণে, আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার পোস্টের উপর কেউ যাতে কমেন্ট না করতে পারে, সেই যে কজনই কমেন্ট করেছে অ্যাডমিন করেছে সেগুলো ডিলিট করে দিয়েছে। আর আমার কথা বলার এখতিয়ার নাই বলেছে যে আমি পার্টি গ্রুপে কথা বলতে পারি না, আর তারা আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেয়, অর্থাৎ মানে আমি কোনো মেসেজ গ্রুপে যাতে সেন্ড না করতে পারি সেটার জন্য। আর কেন্দ্রীয় সম্পাদকের মাধ্যমে আমাকে মেসেজ দেওয়া হয় চেয়ারম্যানের পক্ষ থেকে, প্লিজ নোট 13ই আগস্ট রাত 12:30টায় মেসেজ দেওয়া হয় যে পার্টির সকল পদ পদবি ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো নুরতাজারা ঐশীকে, মানে আমাকে। সো এই হচ্ছে আমার বক্তব্য, আমি আর বিলম্ব করব না।